এটা চাইলে ওদেরকে হার্ড কপি দিয়ে দিতে পারবেন। মুনাদি যে দেখলাম, মানে কথা কি শুরু হয়ে গেছে? পরে কথা বলবো। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। আমি ডক্টর সুমাইয়া সুলতানা, এফসিপিএস ট্রেইনি, ইউনিট 2, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, গাইনি এন্ড অবস। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকের প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, ম্যালপ্রেজেন্টেশন, এই চ্যাপ্টারটার সলভ ক্লাস নেওয়ার কথা, সেটাই শুরু করতে যাচ্ছি আর কি। টপিকস ছিল এইগুলো। এসবিএ এবং এসিকিউ পরীক্ষা হয়েছিল। এসবিএ হচ্ছে 10টা, এসিকিউ হচ্ছে 5টা। সবাই শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? আপুরা সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, আমি শুরু করছি তাহলে। আমাদের 1 নাম্বার কোশ্চেন ছিল, which one of the following statement is correct with regards to the posture in labor? লেবারের একটা পেশেন্টের পোস্চারের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। নাম্বার 1, upright position in labor is associated with reduction in blood loss at delivery. Upright position অথবা স্ট্যান্ডিং পজিশন বলা যায়, in labor has no effect on instrumental delivery rates. Standing position in labor has shown a reduction in the duration of labor. Use of birthing balls in labor have no effect on cesarean section rates. Use of birthing balls in labor have been shown to reduce pain by up to 15%. একটু অন্যরকম কোশ্চেন, তারপরেও যে এটা দেয়া হলো এই জন্য যে লেবার বা নর্মাল ডেলিভারিটাকে নর্মাল ডেলিভারির রেট বাড়ানোটাকে অনেক বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, এজন্য রবসনস ক্লাসিফিকেশন এসেছে। তারপরে লেবার কেয়ার গাইড, যেটা পার্টোগ্রাফের মডিফাইড একটা ভার্সন, সেটা এসেছে। সবকিছুরই টার্গেট একটা সেফ ভ্যাজাইনাল ডেলিভারি রেটকে ইনক্রিজ করা। তো এই জন্য মনে হলো যে এটার সাথে যে কোশ্চেনটা রিলেটেড, এই জন্য আমরা এটা দিয়েছি। আচ্ছা, তাহলে আনসার কি হবে? আপুরা কেউ কি আছেন? আচ্ছা, কোশ্চেনটা ছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। কারেক্ট কোনটা হবে? এখানে মোটামুটি এক্সক্লুশন ক্রাইটেরিয়া দিয়ে যদি আমরা আগাই, আপরাইট পজিশন, হ্যাঁ, আপরাইট পজিশন মানে দাঁড়ানো অবস্থায়। একটা মানুষ দাঁড়ানো অবস্থায় তার ব্লাড লস কমবে না বাড়বে? ডেফিনেটলি ব্লাড লস কমবে না, তাহলে এটা ভুল। upright position in labor has no effect on instrumental delivery rates. এটাও যে ভুল, কারণ আপরাইট পজিশনে লেবার এনহান্স হয়। আমরা শুয়ে বসে থাকতে বলি না, পেশেন্টকে হাঁটাহাঁটি করতে বলি, দাঁড়াতে বলি। তো এই জন্য যে এটা ডেলিভারি রেটকে কোনো ইফেক্ট করে না, এটা ঠিক না। তো স্ট্যান্ডিং পজিশন ইন লেবার হ্যাজ শোন আ রিডাকশন ইন দ্য ডিউরেশন অফ লেবার। আচ্ছা, আপরাইট পজিশন বা স্ট্যান্ডিং পজিশন। আচ্ছা, এরপর একটা ডি ইউজ অফ বার্থিং বলস ইন লেবার হ্যাভ নো ইফেক্ট অন সিজারিয়ান সেকশন রেটস। আমাদের হসপিটালে, বিশেষ করে বিদেশে তো আমরা প্রায় দেখি, এখন তো ইউটিউবের কল্যাণে সবকিছুই দেখা যায়। একটা ডেলিভারি রুম বা মা শেয়ার করে দেখান, সেখানে আমরা বার্থিং বলস দেখতে পাই। এটা কিন্তু একটা লেবার এক্সারসাইজের খুব ভালো যে একটা ইনস্ট্রুমেন্ট। আমাদের ঢাকা মেডিকেলেও আছে এটা। আচ্ছা, সিজারিয়ান সেকশন রেট কমাতে এটার কোনো ইফেক্ট নেই, ডেফিনেটলি এটা ভুল কথা। কারণ বার্থিং বলস এগুলো সবই নর্মাল ডেলিভারিকে এনহান্স করার বা প্রোগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে টুলস। ইউজ অফ বার্থিং বলস ইন লেবার হ্যাভ বিন শোন টু রিডিউস পেইন বাই আপ টু 15%। এটাও যে ট্রু। তাহলে
সরি, এটা হচ্ছে যে মানে ব্যথা কমাবে 15%, এটা হচ্ছে ট্রু না, কারণ বার্থিং বল লেবার প্রসেসকে এনহান্স করবে। ব্যথা কমানোর জন্য এই ধরনের এক্সারসাইজ বা ইউজ ইন্ডিকেট মানে প্রুভড না আর কি। তাহলে সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমার সিটা হচ্ছে ট্রু। আপরাইট অর স্ট্যান্ডিং পজিশন ইন লেবার হ্যাজ শোন আ রিডাকশন ইন দ্য ডিউরেশন অফ লেবার। লেবার প্রোগ্রেশনটা তাড়াতাড়ি হয়, তখন ডিউরেশন অফ লেবার কমবে, মানে প্রলং লেবার হওয়ার ঝুঁকিটা কমবে। বার্থিং বলস যেটা করে, যে বার্থিং বলস এর মাধ্যমে রকিং মুভমেন্টটা, লেবারে রকিং মুভমেন্টটা অ্যালাউ করে, সে এটাতে তাকে আপরাইট পজিশনে থাকতে হেল্প করে। এছাড়া মানে বার্থিং বল ইউজটা দেখা গেছে যে লেবার পেইনটাকে 30 to 40% রিডাকশন করে, 15 না। আমরা যে লাস্টে পড়ছি 15 না, 30 to 40%, মানে ভালো রকম ব্যথা কমায়। এরপর হচ্ছে ফার্স্ট স্টেজে ডিউরেশনটাকে কমায়, শর্টার করে। তারপরে হচ্ছে এপিডুরাল অ্যানেস্থেসিয়া রিকোয়ারমেন্টটা কমে যায়, এবং সিজারিয়ান সেকশনের রেটটা হচ্ছে যে বার্থিং বল ইউজ করা পেশেন্টদের দেখা গেছে সিজারিয়ান সেকশন হওয়ার রেটটা কম। আর এমনিতে আপরাইট পজিশন 1 নম্বরের জন্য, দাঁড়ায় থাকলে ব্লিডিং বেশি হবে, তাহলে এ হচ্ছে ফলস। সি হচ্ছে কারেক্ট আনসার, কোশ্চেন এ 1। এবার আমরা কোশ্চেন 2-তে যাই। এখানে এক্সপ্লানেশনটা দেওয়া আছে, এটা আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, কোশ্চেন 2। A 29 years old woman with a past history of a 3rd-degree tear was admitted in established labor and progressed well. মানে 29 বছরের একজন মহিলা 3rd-degree টিয়ারের হিস্ট্রি ছিল তার প্রিভিয়াস ডেলিভারিতে। এখন সে স্টাবলিশ লেবার মানে ডায়াগনোজ লেবার, এবং ভালো প্রোগ্রেস করছে। শি ওয়াজ ইন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার অ্যান্ড ওয়াজ বিয়ারিং ডাউন উইথ গুড ডিসেন্ট। তার মানে হচ্ছে তার লেবার প্রোগ্রেস করছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন প্রিভেন্টিং দ্য অবস্টেট্রিক অ্যানাল স্ফিংটার ইনজুরি? এটাকে সংক্ষেপে ওএসিস বলা হয়, অবস্টেট্রিক অ্যানাল স্ফিংটার ইনজুরি। এটা কমাতে হেল্প করবে কিসে? আচ্ছা, এখানে আছে কোল্ড কম্প্রেশন ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ, রিডিউস দ্য রিস্ক অফ ইনজুরি, mediolateral episiotomy that is 45 degree away from the midline when perineum is bulging. আচ্ছা, এরপরে হচ্ছে mediolateral লিখেছে, mediolateral episiotomy that is 60 degree away from the midline with perineum bulging, perineal guard at crowning, perineal massage throughout the antenatal period. আচ্ছা, এখন আমরা এক্সপ্লানেশনে আসি। এক্সপ্লানেশন হচ্ছে এইখানে যে পিকচারটা আমাকে দিয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে তার পাস্ট একটা হিস্ট্রি আছে ডেলিভারি বসে, তাহলে এখন সে সেকেন্ড গ্র্যাভিডা এবং লেবারের সেকেন্ড স্টেজে আছে, তার মানে হচ্ছে ফুল ডাইলেট হয়ে গেছে। এখন শি ওয়াজ বিয়ারিং ডাউন উইথ গুড ডিসেন্ট, বাচ্চা ভালো নামছে, বিয়ারিং ডাউনও হচ্ছে তার। এই অবস্থায় এপিসোটমি মানে ইন্ডিকেটেড না। সব রোগীকেই তো আমরা এপিসোটমি দিই না, হ্যাঁ। যেখানে আমরা দেখি যে ক্রাউনিং হচ্ছে, ক্রাউনিং হতে গিয়ে আমি বুঝতেছি যে ইন্ট্রাটাসের এটা ছোট বা টিয়ার হওয়ার ঝুঁকি আছে, তখন আমরা হচ্ছে এপিসোটমি দিচ্ছি। অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করব, তাহলে আমার লিভারাল এপিসোটমি দিতে হবে। 3rd-degree পেরিনিয়াল টিয়ার ছিল, কিন্তু সেটা রিপেয়ার হয়ে গেছে এখন, ওটার জন্য তার কোনো নাই। আচ্ছা, এখন এই ক্লিনিক্যাল ফিচার যেটা আমাকে দিয়েছে তাতে এপিসোটমি ইন্ডিকেশন না। আর মিডিওল্যাটারাল এপিসোটমি সাধারণত ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির ক্ষেত্রে অথবা যেখানে খুব দরকার সেখানে দিতে হয়, এবং খুবই কেয়ারফুল অ্যাটেনশন দিতে হবে এটার জন্য, যাতে মিডলাইন থেকে 60 ডিগ্রি অ্যাওয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে
অবস্টেটিক অ্যানাল স্ফিংক্টার ইনজুরি, এটা প্রোটেকশন হয়, কিছু পয়েন্ট আছে, আমরা ওগুলো একটু আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে পেরিনিয়াল প্রোটেকশন অ্যাট ক্রাউনিং, বাচ্চার যখন ক্রাউনিং হতে থাকবে পেরিনিয়াল প্রোটেকশন বা গার্ড দেওয়া এটা। সেকেন্ড হচ্ছে ওয়ার্ম কম্প্রেশন ডিউরিং সেকেন্ড স্টেজ, এই জন্য আমরা দেখি যে আমাদের যে লেবারের বিভিন্ন ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে, থার্ড স্টেজে কি করব, ওজিএসবি গাইডলাইন বা এমনিতে আমরা অনেক ভিডিওতেও দেখি যে ওয়ার্ম ওয়াটারে মা হচ্ছে অনেকটা হিট বাথের মতো একটা বাথ নেয় বা ওয়ার্ম ওয়াটারে গোসল করতে বলা হয়, কারণ হচ্ছে ওয়ার্ম কম্প্রেশন ডিউরিং সেকেন্ড স্টেজ, এটা হচ্ছে মাসেল রিজিডিটাকে কমাবে এবং রিল্যাক্স করবে। আচ্ছা, পেরিনিয়াল ম্যাসেজের সাধারণত কোনো রোল এখানে নেই, তাহলে আমার আনসার হবে ডি, পেরিনিয়াল গার্ড অ্যাট ক্রাউনিং অবস্টেটিক অ্যানাল স্ফিংক্টার ইনজুরিতে প্রিভেন্ট করবে। এটার মধ্যে যেটা হচ্ছে যে মানে মিডিওল্যাটারাল এপিসিওটমি, যেটা সি মনে হতে পারে ঠিক, হ্যাঁ এই পয়েন্টটা ঠিক, কিন্তু আমার ওএসিস এর জন্য অবস্টেটিক অ্যানাল স্ফিংক্টার ইনজুরির প্রিভেন্টিং পয়েন্টে মিডিওল্যাটারাল এপিসিওটমি আসে না, সেজন্য আমার আনসার হবে পেরিনিয়াল গার্ড অ্যাট ক্রাউনিং। আনসার হচ্ছে ডি। কুলসুম সাবা, আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে একটু কারেকশন করতে হবে, প্রোটেকশন ওএজিস না, ওএসিস, ও এ অবস্টেটিক অ্যানাল স্ফিংক্টার ইনজুরি সিনড্রোম। পেরিনিয়াল প্রোটেকশন এট ক্রাউনিং, ওয়ার্ম কম্প্রেশন এন্ড নো রোল অফ পেরিনিয়াল মেসেজ। কোশ্চেন 3 তে যাই, হ্যাঁ আমাদের অনেক পড়া আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। A 30 years multiparous lady in the active second stage of labor bearing down for an hour and exhausted, asking for cesarean section. খুবই কমন পিকচার আমাদের রেগুলার অ্যাডমিশনের, যে ম্যাডাম আমি আর পাচ্ছি না, অনেকে টায়ার্ড হয়েছে, আমাকে সিজার দেন, এভাবে বলে, সে কথাটাই বলা হয়েছে আর কি। আচ্ছা, হার ইন্ডাকশন, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, কোশ্চেনে মাল্টিপ্যারাস দিয়েছে কিন্তু আমার অরিজিনাল কোশ্চেনটা হচ্ছে নালিপ্যারাস, আপনারা একটু ঠিক করে নিন কোশ্চেনটা। হ্যাঁ, এটা হচ্ছে 30 years nulliparous lady in the active second stage of labor bearing down for an hour and exhausted, asking for cesarean section. Her induction of labor has started at 38 weeks for type 1 diabetes and suspected macrosomia. Acha, contraction is 4 in 10 minutes. CTG tracing normal. Per abdomen, 0/5 head was palpable and per vaginally full dilatation, ruptured membrane, right occipito-posterior position, vertex at spines, descent 1+. Found. এই ছিল তার ইন্ডাকশন অফ লেবারের ইন্ডিকেশন, তারপরে সিটিজি ট্রেসিং, পার অ্যাবডোমিনাল ফাইন্ডিংস, পার ভ্যাজাইনাল ফাইন্ডিংস, খুব সুন্দর একটা হচ্ছে দিয়ে দিচ্ছে সিনারিও। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান, এই অবস্থায় এই পেশেন্টের অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান কি হবে? আচ্ছা, এখন আমরা এক্সপ্লানেশনে আসি, সেটা হচ্ছে অপারেটিভ ভ্যাজাইনাল পার্টস দ্যাট হ্যাভ এ হাইয়ার রিস্ক অফ ফেলিউর শুড বি কনসিডার্ড ফর এ ট্রায়াল, এবং মানে হচ্ছে অপারেটিভ ভ্যাজাইনাল পার্ট বলতে ইনস্ট্রুমেন্টাল ভ্যাজাইনাল ডেলিভারিকে বোঝানো হয় আর কি। তো এটা হচ্ছে সাধারণত আমরা শেষ মানে সিজারিয়ান সেকশন করে ফেলবো, তার আগে একটা শেষ চেষ্টা হিসাবে করি। এখন এখানে আমার আনসারটা হবে কি ডি। কেন ডি আনসার হবে? কারণ হচ্ছে পেশেন্টটা বিয়ার ডাউন করছে, সেকেন্ড স্টেজ অফ লেবারে আছে সে, এবং 1 ঘন্টা ধরে বিয়ারিং ডাউন করছে, এক্সস্টেড হয়ে গিয়েছে, হ্যাঁ সিজারিয়ান সেকশন ডিমান্ড করছে, তার মানে ম্যাটারনাল ডিস্ট্রেস শুরু হয়েছে। আবার অ্যাট দ্য সেম টাইম তাকে আমরা ইন্ডাকশন দিয়েছি 38 সপ্তাহেই টাইপ 1 ডায়াবেটিসের জন্য, ম্যাক্রোসোমিক বেবি, সাসপেক্টেড ম্যাক্রোসোমিক বেবি। তাহলে
ইন্ডাকশন প্রোগ্রেস করছে, লেবার এসে গেছে, ফুল ডাইলেট হয়েছে, রাপচার মেমব্রেন হয়েছে, এখন হচ্ছে স্টেশন হচ্ছে 1+। তো তার মানে ভালো ইয়ে ছিল, কিন্তু এই অবস্থায় সেই হচ্ছে ম্যাটারনাল ডিস্ট্রেস ডেভেলপ করছে। তাহলে আমি তাকে বেশিক্ষণ আর ওয়েট করব না, কারণ সে ডায়াবেটিক বেবি। তার তো ডায়াবেটিক বেবি আমরা জানি যে লেবার ট্রায়ালের সময় বা হচ্ছে যে লেবার প্রোগ্রেস করলেও লেবার যদি প্রলং হয়ে যায়, তাহলে কিন্তু আমার বাচ্চাটা খারাপ হয়ে যেতে পারে, এমনকি আইউডি হয়ে যেতে পারে। তাহলে আমাদের টার্গেট কি থাকে? কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। কিন্তু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার আমি করব, কিন্তু জিনিসটা হচ্ছে লেবার রুমে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করে আমি কাট শর্ট করব না। আমার টার্গেট থাকবে পেশেন্টের ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি আমি ট্রায়াল দিব, কিন্তু ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির ফেলিউর রেট কিন্তু অনেক বেশি। তাহলে আমার যদি ফেলিউর হয়, তাহলে সাথে সাথে আমি যাতে ওপেন করতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট। এই জন্য কারো কারো সি যদি আনসার মনেও হয়ে থাকে, সেটা এই জন্যই হবে না যে লেবার রুম থেকে আবার ওটিতে চেঞ্জ করতে করতে সময় যাতে আমার নষ্ট না হয়। টার্গেটটা হচ্ছে আমার ওটি সেট আপ কমপ্লিট থাকবে, আমি শেষ একটা চেষ্টা করব ট্রায়াল অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। ফেলিউর হওয়ার সাথে সাথে আমি হচ্ছে যে পার অ্যাবডোমেনে চলে আসবো। দ্য আনসার ইজ ডি, ট্রায়াল অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি ইন দ্য ওটি। আপুরা কেউ কি আছেন? শুনতে পাচ্ছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বা কথা বলার থাকলে বলতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি এক্সপ্লানেশনটা দিয়েছি। সেটা হচ্ছে অপারেটিভ ভ্যাজাইনাল বার্থ অথবা ইনস্ট্রুমেন্টাল ভ্যাজাইনাল বার্থ, এটা হাই একটা রিস্ক অফ ফেলিউর থাকে, এবং হচ্ছে যে হোয়ার ইমিডিয়েট কোর্স অফ সিজারিয়ান সেকশন ক্যান বি আন্ডারটেকেন, ওখানেই আমরা সাধারণত ট্রায়ালটা দিয়ে থাকি। কখন ফেলিউর রেটটা বাড়ে? বিএমআই 30 কেজি, হ্যাঁ, এক্সপেক্টেড ফিটাল ওয়েট 4 কেজি। তাহলে এখানে আমার বি পয়েন্টটা আসতেছে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, ভার্টেক্স ইজ স্পাইন, তার মানে ওপি পজিশন, মিড ক্যাভিটি ডেলিভারি অর হোয়েন অন ফিফথ অফ দ্য হেড পালপেবল পার অ্যাবডোমেন। আমার এই কেসের ক্ষেত্রে মিড ক্যাভিটি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অফ এ সাসপেক্টেড বিগ বেবি, এইটা হচ্ছে আর কি। আনসার হচ্ছে তাহলে ডি, এবং এক্সপ্লানেশন হচ্ছে এটা। এখানে স্পেলিং মিস্টেক আছে বেশ বেশ কিছু। কোশ্চেন 4, অ্যারেস্ট অফ ডাইলেটেশন মোস্ট কমনলি ডিউ টু। আচ্ছা, এটা হচ্ছে ওরা এখানে আনসারটা দেয় নেই। অ্যারেস্ট অফ ডাইলেটেশন মোস্ট কমনলি ডিউ টু কেন হবে? আমরা এখানে এক্সপ্লানেশনে জানি যে ইনএফিশিয়েন্ট ইউটেরাইন কন্ট্রাকশন, অ্যারেস্ট অফ ডাইলেটেশন, অ্যারেস্ট অফ ডিসেন্ট। এটা একটু আলোচনা করে দিই। নাই, হুম, অ্যারেস্ট অফ ডাইলেটেশন অথবা ফেলিউর অফ সার্ভাইকেল ডাইলেটেশন ওভার আ পিরিয়ড অফ 2 hours ইন দ্য অ্যাক্টিভ ফেজ অফ লেবার ইজ কল্ড অ্যারেস্ট অফ ডাইলেটেশন। এটাকে অ্যারেস্ট অফ ডাইলেটেশন বলা হয়। মানে 2 ঘন্টা ধরে অ্যাক্টিভ ফেজ অফ লেবারে থাকা সত্ত্বেও যদি সার্ভাইকেল ডাইলেটেশন না হয়, এটা সাধারণত, এটা একেবারে মানে অনলি না, ইট ইজ কমনলি ডিউ টু ইনএফিশিয়েন্ট ইউটেরাইন কন্ট্রাকশন। তাহলে আমার এখানে আনসার হচ্ছে ইনএফিশিয়েন্ট ইউটেরাইন কন্ট্রাকশন, পুয়ার ডিসেন্ট, কনজেনিটাল অ্যানোমালাস বেবি, তারপরে সিপিডি, পলিহাইড্রামনিওস, এগুলা কিন্তু প্রলং লেবারের কজ। হ্যাঁ, তো অ্যারেস্ট অফ ডাইলেটেশন সরাসরি ইনএফিশিয়েন্ট ইউটেরাইন কন্ট্রাকশন। দ্য আনসার ইজ সি, সিটা এখানে মেনশন হয়নি। Which condition
is not an indication for any intervention or cesarean delivery. আচ্ছা, এটা আমরা সবাই পারি। ট্রান্সভার্স লাই, প্রলংড লেটেন্ট ফেজ, স্ট্যাটেন্ট না, এটা হবে প্রলংড লেটেন্ট ফেজ, টুইন প্রেগনেন্সি উইথ ফার্স্ট বেবি ব্রিচ, সিভিয়ার অলিগোহাইড্রামনিওস উইথ ফিটাল ডিস্ট্রেস, কন্ডাইলোমা ইনফেকশন ইন দ্য ভ্যাজাইনা। এগুলো সব হচ্ছে সিজারিয়ান ইন্ডিকেশন অথবা ইন্টারভেনশন করতে হবে, কিন্তু প্রলং লেটেন্ট ফেজ এটাতে আমি কোনো ইন্টারভেনশন বা সিজারিয়ান ডেলিভারি ইন্ডিকেশন না। হ্যাঁ, আমি করব প্রসিডিউর, কিন্তু সিজারিয়ান ডেলিভারির ইন্ডিকেশন না এটা। আনসার বি। আচ্ছা, এক্সপ্লেনেশনটা কি? ফেলিউর অফ সার্ভাইকেল ডাইলিটেশন ওভার আ পিরিয়ড অফ, যেটা একটু আগে বললাম। আরেকটা কি, আরেকটা টার্ম আছে, অ্যানাদার ওয়ান ইজ অ্যারেস্ট অফ ডিসেন্ট। একটা হচ্ছে অ্যারেস্ট অফ ডাইলিটেশন, একটা হচ্ছে অ্যারেস্ট অফ ডাইলিটেশন। এটা কোশ্চেন 4 এর এক্সপ্লানেশনটা। হ্যাঁ, ফাইবার এটার সাথে প্রায় কাছাকাছি, তো এই জন্য হচ্ছে যে এটা এক্সপ্লানেশনটা একসাথে দিয়েছি। অ্যারেস্ট অফ ডাইলিটেশন, অ্যারেস্ট অফ ডিসেন্ট। অ্যারেস্ট অফ ডিসেন্ট হচ্ছে নো ডিসেন্ট ফর এ পিরিয়ড অফ মোর দেন 2 hours is called arrest of descent, which is most commonly due to CPD, cephalopelvic disproportion. Question 6. You are examining a primary gravida patient in the first stage of labor. She has dilated from 4 centimeter to 6 centimeter in 4 hours, and membrane was intact. Your second examination after 2 hours shows cervical dilatation 6.5 cm with intact membranes. Your decision is to do amniotomy. আচ্ছা, তুমি একটা পেশেন্ট দেখেছো যেখানে 4 থেকে 6 হতে ডাইলিটেশন 4 ঘন্টা লেগেছে। তার মানে হচ্ছে নর্মাল ডাইলিটেশন হওয়ার রেটের থেকে বেশি, তার মানে প্রলং লেবারের দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে ডেফিনেটলি সেকেন্ড এক্সামিনেশন আমি 4 ঘন্টা পরে না, 2 ঘন্টা পরেই করব। সেখানে আমি 0.5 হচ্ছে 6.5, হ্যাঁ 6 to 5 না 6.5 এটা পেলাম, মেমব্রেন তখনও ইনটেক্ট। তাহলে আমি এখন কি করব? অ্যামনিওটমি করে লাইকার কালার দেখব। কোশ্চেনটা হচ্ছে হুইচ ইজ নট দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ এয়ারিং? হাই প্রেজেন্টিং পার্ট, প্লাসেন্টা প্রিভিয়া, প্রিটার্ম লেবার, ডিলেড লেবার ইন কেস অফ আইইউডি। এটাও সহজ আনসার, আমরা জানি যে আইইউডিতে আমরা এআরএম করি না, প্লাসেন্টা প্রিভিয়া করি না, হাই প্রেজেন্টিং পার্টে করি না, এবং প্রিটার্ম লেবারেও আমরা হচ্ছে করি না, এআরএম করি না। এগুলো সবগুলাই এক্সপ্লেনেশন আছে। তো এখানে ডিলেড লেবার হবে আনসার। কোশ্চেন 6D, ডিলেড লেবার। এআরএম এর কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে মোটামুটি এগুলো সবগুলাই আছে। হাই প্রেজেন্টিং পার্টে যদি করি কর্ড প্রলাপসের ঝুঁকি থাকে, প্লাসেন্টা প্রিভিয়া বা আইইউডিতে এগুলো তো করবো না। এইচআইভি ক্যারিয়ারের ক্ষেত্রেও আমরা করব না, কারণ ট্রান্সমিশনের ঝুঁকি বাড়বে, মানে ভার্টিক্যাল ট্রান্সমিশনের ঝুঁকিটা আরো বাড়বে। এরপরে হচ্ছে পলিহাইড্রামনিওস অথবা ম্যালপজিশন, ম্যালপ্রেজেন্টেশন, এগুলাতে যদি করিও সেটা প্রপার কশন নিয়ে করতে হবে। প্লাসেন্টা প্রিভিয়া, ভাসা প্রিভিয়া, এগুলাতে এআরএম করি না। তাহলে আনসার হচ্ছে ডি, এক্সপ্লানেশন এটা প্রিভিয়া হবে বানান। কোশ্চেন 7. Which type of female pelvis favors direct occipito-posterior position? আচ্ছা, আমরা এটা জানি, আনসার কি হবে? ডিরেক্ট অক্সিপিটো-পোস্টেরিয়র পজিশন ফেভার করবে হচ্ছে অ্যানথ্রোপয়েড পেলভিস। এক্সপ্লানেশনটা হচ্ছে অ্যান্ড্রয়েড টাইপ ফেভার্স অবলিক occipito-posterior position as there is a narrow for pelvis and a roomy hind pelvis which narrow forepelvis and a roomy hind pelvis which accommodates the occiput, and occiputকে সে এরকম হচ্ছে খাঁচার মতো ভরে নিবে। আচ্ছা, অ্যানথ্রোপয়েড পেলভিস ফেভার ডিরেক্ট occipito-posterior position, আর প্লাটিপেলয়েড ফেভার্স ট্রান্সভার্স পজিশন অফ দ্য অক্সিপুট। একটু জেনে রাখলে ভালো, এটা হচ্ছে কোশ্চেন আসার সমূহ সম্ভাবনা আছে। কোশ্চেন 8. Which is not the diagnostic features of breech presentation? আচ্ছা,
এটা খুব সহজ, এটা দত্তের একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট থেকে দেয়া হয়েছে। হেড ইজ ব্যালোটেবল ইন কমপ্লিট ব্রিচ। কমপ্লিট ব্রিচে আমরা কি জানি, হেড হচ্ছে ব্যালোটেবল, হ্যাঁ, কারণ কমপ্লিট ব্রিচে হেড উপরে, তারপর নিচে বাটক নিচে। হেড ইজ ব্যালোটেবল ইন ফ্র্যাঙ্ক ব্রিচ। এখানে ফ্র্যাঙ্ক কোনটা, যেখানে হেডের থেকে বাটকে হয়ে আবার এক্সটেন্ডেড লেগস, এটাকে ফ্র্যাঙ্ক ব্রিচ বলছে। তাহলে হেডের সাথে যদি মানে ফুটলিং গুলার একটা রিলেশন থাকে তাহলে ওটা ধাক্কানো যাবে না, তাহলে হেড ইজ ব্যালোটেবল। এই অ্যান্সারটা হচ্ছে ভুল। আর chance of cord prolapse 5% in complete breech. Fetal hearts are easily located higher level in complete breech. Breech is usually not engaged during pregnancy in case of complete breech. Everything is okay other than B. Frank বিচে আনসারটা হবে হচ্ছে head is not non-palatable. এটা মুখে বললাম, ও ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলাতে লেখা আছে, দত্তের পেজ নাম্বার সহ দিলাম। কোশ্চেন 9 হচ্ছে হুইচ ফ্যাক্টর ইজ নট রেসপন্সিবল ফর ব্রিচ প্রেজেন্টেশন। আচ্ছা, এখানে আমরা আসি, আমরা এখানে এক্সপ্লানেশনটা যাব, যে এক্সপ্লানেশনের মধ্যে কি যে যে ব্রিচ প্রেজেন্টেশনের জন্য কি কি ফ্যাক্টর রেসপন্সিবল। যদি প্রিভেন্টিং মানে ভার্সান প্রিভেনশন করে এমন ফ্যাক্টর কি কি, প্রি ম্যাচিউরিটি, ব্রিচ উইথ এক্সটেন্ডেড লেগস মানে ফ্র্যাঙ্ক ব্রিচ, টুইন, অলিগোহাইড্রামনিওস, কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস যেমন আর্কুয়েট, সেপ্টেট, সাবসেপ্টেট এটসেট্রা, শর্ট কর্ড অথবা ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ। আর হচ্ছে ফেভারেবল অ্যাডাপ্টেশন, এইটার জন্য কি হাইড্রোকেফালাস, বিরাট একটা মাথা, বাচ্চা নিচে কোথায় বসবে, সে তখন নিচে হচ্ছে মাথা না দিয়ে মাথাটা উপরে দিচ্ছে। কন্ট্রাক্টেড পেলভিস, তার ওখানে জায়গা নাই মাথা রেখে বসার। এরপরে হচ্ছে কর্নোফান্ডাল অ্যাটাচমেন্ট অফ দ্য প্লাসেন্টা, প্লাসেন্টা ফার্নাস এবং কর্ণর কাছে হয়েছে, তাহলে সেখান থেকে টান খাচ্ছে, সেখানে তার পক্ষে খুবই কঠিন করে বসা। তাহলে প্রিম্যাচুরিটি, অলিগোহাইড্রামনিয়াস, কন্ট্রাক্টেড পেলভিস, মায়োটনিক ডিস্ট্রফি, এটাও কিন্তু একটা হচ্ছে যে কজ, মাসেল টোন, বাচ্চার মাসেল টোন নাই, মায়োটনিক ডিস্ট্রফি এক ধরনের এক্সট্রিম রিসেসিভ ডিসঅর্ডার, তো সেখানে তার হচ্ছে যে মুভমেন্টের সমস্যা হতে পারে, এই জন্য প্রেজেন্টেশনটা কেফালিক না হয়ে ব্রিচ। তাহলে অ্যাডিকুয়েট অ্যামনিওটিক ফ্লুইড ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাডিকুয়েট অ্যামনিওটিক ফ্লুইড থাকলে বাচ্চার মুভমেন্ট ইজি হয় এবং সে হচ্ছে ফেভারেবল পজিশনে বসতে পারে। কোশ্চেন 10 SBA লাস্ট কোশ্চেন। এখানে দিয়েছি, হ্যাঁ, ফ্যাক্টরস প্রিভেন্টিং ভার্সন আর ফেভারেবল অ্যাডাপ্টেশনের জন্য কি। আচ্ছা, তারপরে হচ্ছে হুইচ মেথড ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ অক্সিপিটো পোস্টেরিয়র ইন লেবার। আচ্ছা, অক্সিপিটো পোস্টেরিয়র ইন লেবার, এটা যখন আমি ডায়াগনোসিস করব, আমার হচ্ছে বেডসাইড, এটা দত্তের 348 পেজ, হ্যাঁ আমি দিয়েছি। আনসার হচ্ছে বেডসাইড আলট্রাসোনোগ্রাম। বেডসাইড আলট্রাসোনোগ্রাম ইজ দ্য বেস্ট গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন বা এনএম এগুলাতে আমরা সাসপেক্ট করতে পারি, হ্যাঁ ধারণা করতে পারি, তো এখানে সরাসরি দেখা যাবে। পেজ নাম্বার আছে, একটু এক্সপ্লেনেশনও দেওয়া আছে। বেডসাইড আলট্রাসোনোগ্রাম ইজ হাইলি অ্যাকুরেট, মোর দেন 99%, যেখানে ক্লিনিক্যাল এক্সামিনেশনে 80% কম্পেয়ার করলে এরকম পাওয়া যাবে। এসবিএ শেষ, কারো কোনো প্রশ্ন আছে এসবিএ নিয়ে? আচ্ছা, এসএকিউতে আসি আমরা এবার তাহলে। এসএকিউতে 30 কোশ্চেন 1, হ্যাঁ 37 years pregnant lady, para 2 VD plus 0 at her 37 weeks pregnancy, comes to you with the ultrasonogram reports done on 36 weeks gestation, মানে এক সপ্তাহ আগে করেছে, showing breech presentation. Her previous 2 deliveries has history of induction of labor for post dates. Her blood pressure 140/80 millimeter mercury, breech presentation with the sacrum not engaged. Ultrasonogram shows a case of single live pregnancy of 37 weeks with breech.
আবার ফ্র্যাঙ্ক বলে দিয়েছে প্রেজেন্টেশন। এএফআই 18 সেন্টিমিটার, estimated fetal weight 3.2 kg, placenta placed anteriorly away from the os। তাহলে প্লাসেন্টা একটা সেফ পজিশনে আছে, অ্যাডিকুয়েট লাইকার আছে এবং মোটামুটি পেশেন্ট স্টেবল আছে। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য অপশনস অ্যাভেলেবল টু দ্য ওমেন। কোশ্চেন 1 নম্বরের মার্কস দিয়ে কোশ্চেনটা। আচ্ছা, ব্রিচে আমরা কি কি করতে পারি? এখানে হচ্ছে আমরা দেখব আচ্ছা 3 অপশনস তার জন্য অ্যাভেলেবেল। একটা হচ্ছে এক্সটার্নাল কেফালিক ভার্সন, বাইরে থেকে আমি কেফালিক করলাম যেহেতু এফআই 18 আছে আমার এবং প্লাসেন্টাও হচ্ছে সেফ পজিশনে আছে, তাহলে ইলেকটিভ সিজারিয়ান সেকশন করতে পারি অথবা ভ্যাজাইনাল ব্রিচ ডেলিভারি করতে পারি। 3টা অপশনেরই কোশ্চেনটা আমার এরকম থাকবে, আমি প্রথম অপশনগুলো লিখবো এবং 3টা অপশনেরই হচ্ছে যে পেশেন্ট এবং তার ফ্যামিলিকে এই অপশনগুলার বেনিফিট এবং ডিমেরিটস দুটাই হচ্ছে আলোচনা করতে হবে ইম্পর্টেন্ট কাউন্সিলিং পয়েন্ট সহ। তাহলে আমার 1 নাম্বার পাওয়া হয়ে গেল। এরপরে কোশ্চেন 2 হচ্ছে হোয়াট আর দ্য কজেস অর অ্যাসোসিয়েশনস ফর ব্রিচ প্রেজেন্টেশন। ব্রিচের কজ বা অ্যাসোসিয়েশন আমরা এসবিএ তে মাত্র পড়ে আসছি, এই জন্য এটা এখানে দিলাম না, এটা কমপ্লিট ওগুলো লিখলেই 2 নাম্বার পাওয়া যাবে। হোয়াট ম্যানেজমেন্ট উড ইউ রেকমেন্ড ইন দিস কেস। এই যে গিভেন সিনারিও, এখানে আমি কি ম্যানেজমেন্ট দিব? এখানে আমাকে কি করতে হবে? এই কেসের ক্ষেত্রে আমি এই পেশেন্টকে যথাশীঘ্র সম্ভব, সে 37 উইকসে আছে, তার কিন্তু লেবার পেন স্টার্ট হয়নি, সে একটা আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আসছে একটা পরিকল্পনার জন্য, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তাকে এক্সটার্নাল কেফালিক ভার্সন করব। তার সাথে ইলেকটিভ সিজারিয়ান সেকশনের অপশন আছে, অথবা যদি হচ্ছে আমার ভার্সন ফেলিওর হয়, তাহলে আমি কি করব, একটা হচ্ছে যে ব্রিচ ডেলিভারি, ভ্যাজাইনাল ব্রিচ ডেলিভারি ট্রায়াল দিব, কিন্তু সেটা ফেলিওর হলে আমার হচ্ছে সিজারিয়ান সেকশন করে ফেলতে হবে। এই জন্য ইলেকটিভ সিজারিয়ান সেকশনের জন্য আমি ওটি রেডি রেখে এটা করব, এরকম লিখলে ভালো। এরপরে যেটা আমাকে খেয়াল করতে হবে, যদি আমি ভ্যাজাইনাল ব্রিচ অ্যালাউ করি, তাহলে পোস্ট পার্টাম, এটাকে বলে postnatal pediatric evaluation should focus on the body baby's hip joint with a neonatal ultrasonogram within 6 weeks to rule out congenital hip dislocation. তাহলে হয়ে গেল আমার 5 নাম্বার। A 39 years old lady, para 5 VD plus 1 abortion, comes to you at her 38 weeks of pregnancy with labor pain for several hours and ruptured membrane 15 minutes ago. An ultrasonogram report with her showing transverse lie of the fetus done 1 day before. একদিন আগে করা একটা আলট্রা দেখাচ্ছে পেশেন্টটা ট্রান্সভার্স লাই, সে স্পন্টেনিয়াস লেবারে গিয়েছে, রাপচার মেমব্রেন নিয়ে আসছে, এখন 15 মিনিট আগে মেমব্রেন রাপচার হয়েছে। হোয়াট কুড বি হার পারভেজানাল এক্সামিনেশন ফাইন্ডিংস। পারভেজানাল এক্সামিনেশন ফাইন্ডিংস কি হতে পারে? পারভেজানাল এক্সামিনেশন ফাইন্ডিংস আমরা এটা পড়ছি লেকচার পড়ানোর সময়, যে যেহেতু আনসারটা কি হবে, অ্যাজ দ্য মেমব্রেন ইজ রাপচার্ড, আমরা তাহলে ইলংগেটেড ব্যাগ অফ মেমব্রেন পাওয়ার কথা, মানে ট্রান্সভার্স লাই ডিউরিং লেবার ডিউরিং প্রেগনেন্সি। পারভেজানাল ফাইন্ডিংস আলাদা, প্রেগনেন্সিতে সাধারণত সিগনিফিকেন্ট কিছু পাওয়া যায় না, অনেক হাই আপ মাল্টিপেরাস যদি হয় আমরা লিম পেলেও পেতে পারি, কিন্তু লেবারে আমার ইলংগেটেড কন্ট্রাকশনের সাথে সাথে প্রেজেন্টিং পার্ট যেহেতু কিছু নাই, ওই জায়গাটা খালি, সেখানে ইলংগেট ব্যাগ অফ মেমব্রেনটা লম্বা হতে থাকবে, তো ইলংগেটেড ব্যাগ অফ মেমব্রেন বলে। সেটা হচ্ছে আমরা রাপচার হয়ে গেছে, তাহলে আমরা সেটা পাবো না, বরং আমি একটু ভিতরে হাত দিয়ে কি শোল্ডার আইডেন্টিফাই করতে পারি, যেমন অ্যাক্রোমিয়ান প্রসেস, স্ক্যাপুলা পেলাম, ক্লাভিকল পেলাম, অ্যাক্সিলা পেলাম। একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস আছে, এটাকে গ্রিড আয়রন ফিল বলে, যেখানে এটা একটা ল্যান্ডমার্ক, ক্যারেক্টারিস্টিক ল্যান্ডমার্ক, যেখানে হচ্ছে রিবস এবং ইন্টারকোস্টাল স্পেসেস গুলা ফিল করা যায়।
কখনো কখনো আর্মও পাওয়া যায়, এবং ফ্রিকোয়েন্টলি যেটা পাওয়া যায় হচ্ছে লুপ অফ কর্ড। হ্যাঁ, আর্মের সাথে সাথে কর্ড প্রোলাপস হিসাবে পাই। হোয়াট আর দ্য কজেস অফ, 1 নম্বরের জন্য এর বেশি দরকার নেই, এটা এনাফ। সরি। হোয়াট আর দ্য কজেস অফ ট্রান্সভার্স স্লাইড? ট্রান্সভার্স স্লাইড কজ বাই টিওলজি যেগুলো, হ্যালো পুনম, হ্যালো পুনম, এই যে বাইরে জেন শেষ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ। হোয়াট আর দ্য কজেস অফ ট্রান্সভার্স স্লাইড? কজেস অফ ট্রান্সভার্স লাইফ বা ইটিওলজি অফ ট্রান্সভার্স লাইফ, এটা আমাদের ইয়েতে আছে। হুম, আচ্ছা, দত্তে আছে, তারপরে একটু আলোচনা করি। যেমন হচ্ছে মাল্টিপ্যারিটি, মাল্টিপ্যারিটির ক্ষেত্রে কি হয়, অ্যাবডোমিনাল ওয়ালটা ল্যাক্স হয়ে যায়, পেন্ডুলাস একটা অ্যাবডোমেন হয়, এবং হচ্ছে ইউটেরাইন টোন যেটা, সেটা একটা ইমপারফেক্ট টোন হয়। ইউটেরাসটা বারবার ডেলিভারি হয়েছে, ইউটেরাইন ওয়ালটা মাসেলের পাওয়ার বা হচ্ছে যে স্ট্রেংথ দুটাই কমে গেছে, টোনটা হচ্ছে অনেকটাই ইমপারফেক্ট, এবং হচ্ছে ইউটেরাইন অবলিকুইটিটা এক্সট্রিম লেভেলে চলে গেছে। তো এটা একটা কারণ যে ডেলিভারি মানে পজিশন, বাচ্চার পজিশনটাকে, টোনটা ঠিক না থাকলে পজিশনটা তখন মেনটেন হচ্ছে না। এরপরে হচ্ছে প্রিম্যাচুরিটি, যেখানে সেন্টার অফ গ্রেভিটি অলমোস্ট হচ্ছে যে মিডল অফ দ্য বডিতে ট্রান্সমিট হচ্ছে। বাচ্চাটা ছোট, তাহলে নিচের দিকে তো কোনো গ্র্যাভিটির শরীর টান নাই। টুইন্স এর ক্ষেত্রে কি হয়, সাধারণত সেকেন্ড বেবির ক্ষেত্রে মোর কমন থাকে ট্রান্সভার্সলাই পজিশন হওয়া। হাইড্রামনিয়াস, পলিহাইড্রামনিয়াসও বাচ্চা ইচ্ছা মতো ভাসতে পারে, এবং সেক্ষেত্রে ম্যালপ্রেজেন্টেশন, দ্যাট ইজ ট্রান্সভার্সলাই হতে পারে। কন্ট্রাক্টেড পেলভিস, তার হেডটা বা ব্রিজটা বসতে পারছে না। প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে অ্যাটাচ হচ্ছে, তাহলে এখানে তার বাচ্চার ফেভারেবল একটা পজিশন সে অ্যাডপ্ট করতে পারছে না। পেলভিক টিউমার, ইমপ্যাক্টেড পেলভিক টিউমার বা এমনি পেলভিক টিউমার হতে পারে। এছাড়া ইউটেরাসের নিজের অ্যানোমেলি, তার নিজেই হচ্ছে পর্দা দিয়ে 2 ভাগ করা, বা হচ্ছে ছোট বা সেপ্টেট আর্কুয়েট ইউনিকর্নিয়েট ইউটেরাস, তো ওখানে ইউটেরাস নিজেই হচ্ছে ঠিক নেই, সেখানে বাচ্চার পজিশন ঠিক থাকাটা কঠিন। আর সব থেকে কমন হচ্ছে ইন্টারউটেরাইন ফিটাল ডেথ। বেশিরভাগ ফিটাল ডেথই আইইউডি ডেলিভারি করি আমরা কিন্তু ম্যালপ্রেজেন্টেশন বা ম্যাল পজিশন নিয়ে। তাহলে আমার 2 নাম্বার হয়ে গেল কজেস অফ ট্রান্সভার্স লাইফ। সি হচ্ছে হোয়াট আর দ্য ইটিওলজি অফ কর্ড প্রোলাপস। কর্ড প্রোলাপস এটা একটা অবস্টেটিক ইমার্জেন্সি, যেগুলো পসিবল ইটিওলজিক ফ্যাক্টর কি হবে, মোটামুটি এগুলো একটা একটার সাথে সম্পৃক্ত। তাহলে এখানেও ম্যালপ্রেজেন্টেশন মোস্ট কমন বিং ট্রান্সভার্স 5 to 10%, আর ব্রিচ হচ্ছে 3% কেসে। কন্ট্রাক্টেড পেলভিস, প্রিম্যাচিউরিটি, টুইন, হাইড্রামনিয়াস, প্লাসেন্টাল ফ্যাক্টর, যেমন মাইনর ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়াতে মার্জিনাল অ্যাটাচমেন্ট হলে কর্ডটা তখন লম্বা হয় এবং কর্ড প্রলাপসের ঝুঁকি বাড়ে। এছাড়া আয়াট্রোজেনিক, আমরা পিভি করতে গিয়ে আয়াট্রোজেনিক হতে পারে। এছাড়া প্রসিডিউর করতে গিয়ে যদি আমি লো রাপচার অফ মেমব্রেন করি, বা ম্যানুয়াল রোটেশন অফ দ্য হেড, এক্সটার্নাল কেফালিক ভার্সন, ইন্টারনাল পডালিক ভার্সন, এগুলো যদি করি তাহলে আমার কর্ড প্রলাপসের ঝুঁকি বাড়বে। কোশ্চেন 2 শেষ। কোশ্চেন 3, 20 years old lady admitted in the labor ward diagnosed as obstructed labor. What will be the effects on the mother? Obstructed labor আমরা পড়েছি, আবার একটু আলোচনা করছি। অবস্ট্রাকটেড লেবার এটা একটা অবস্টেটিক ইমার্জেন্সি, যেখানে ম্যাটারনাল মর্টালিটি, মরবিডিটি অনেক বেশি বেড়ে যায়, ডিভাস্টেটিং একটা কন্ডিশন। বোথ মাদার এন্ড ফিটাস দুজনেই এফেক্টেড হয়,
তার মধ্যে মায়ের ইফেক্ট আমরা আলোচনা করছি, এখানে 2 নাম্বার দিয়েছে, তাহলে একটু ইলাবোরেশন দিতে হবে। যেমন মায়ের ইমিডিয়েট, রিমোট 2 রকম হতে পারে। ইমিডিয়েটের মধ্যে কি হতে পারে, তার এক্সশন, কারণ কনস্ট্যান্ট একটা অ্যাগোনাইজিং অবশ করে দেওয়ার মতো ব্যথা তাকে এক্সস্টেড করে ফেলবে। ডিহাইড্রেশন হতে পারে, কন্টিনিউয়াস একটা মাস্কুলার অ্যাক্টিভিটিতে সে আছে, সেখান থেকে ডিহাইড্রেশন ডেভেলপ করবে। এই লেবার প্রসেসে সাধারণত মারা কিছু খেতে চায় না, এই যে ফ্লুইড ইনটেক ঠিক মতো হয় না, এটাও একটা কারণ ডিহাইড্রেশনের। এরপরে মাস্কুলার অ্যাক্টিভিটি এত বেশি হচ্ছে, তাহলে তার মাসেলে ল্যাকটিক অ্যাসিড এবং কিটোন ফর্ম হয়ে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে। তারপর বারবার আমি পারভেজানাল এক্সামিনেশন করছি, অথবা রাপচার মেমব্রেন হয়তো হয়েছে, তো এটা জেনিটাল সেপসিসকে অ্যাসেন্ডিং ইনফেকশনের মাধ্যমে এনহান্স করবে। এছাড়া জেনিটাল ট্র্যাক্টে বিভিন্ন ল্যাসারেশন ইনজুরি থেকে শুরু করে ইভেন রাপচার ইউটেরাস পর্যন্ত হতে পারে। পিপিএইচ, পোস্টপার্টাম হেমোরেজ এবং শক পর্যন্ত হয়ে যায়। তো এটা রিমোট যদি হয়, যে পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন ধরনের ভ্যাজাইনাল অ্যাট্রিসিয়া, তারপরে ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা অথবা রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা, বিভিন্ন ধরনের ফিস্টুলা ডেভেলপ করে, যেটা মাদের মরবিডিটি বা লাইফটাকে, কোয়ালিটি অফ লাইফ খুব বেশি ডিস্টার্ব হয়। এখানে এসবি এর জন্য একটু পড়া যেতে পারে যে রাপচার অফ ইউটেরাসি, হ্যাঁ, মানে অবস্ট্রাকটেড লেবারে মৃত্যু কখন হয়, ম্যাটারনাল মর্টালিটি হয় ডিউ টু রাপচার অফ দ্য ইউটেরাস, আমি যদি দ্রুত ল্যাপারটমি করে সেভ করতে না পারি, অথবা পেশেন্ট শকে গেলেও, অথবা সেপসিস মেটাবলিক চেঞ্জেস এর জন্য। হোয়াট উইল বি হার অবস্টেট্রিক ম্যানেজমেন্ট? আচ্ছা, অবস্ট্রাকটেড লেবার এটা একটা প্রিভেন্ট, না, হাউ ক্যান ইউ প্রিভেন্ট দিস কন্ডিশন, 1 নম্বরের এটা এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন। এখানে আমি প্রিভেনশনের স্কোপ আছে, যেমন অ্যান্টিনেটালে করতে পারি, ইন্টারনেটালেও করতে পারি। অ্যান্টিনেটালে কি, আমার যখন পেশেন্ট চেক আপে আসলো, আমি সেখান থেকে একটা আইডিয়া করে নিলাম, যেমন যেই ফ্যাক্টরটা লেবার প্রলং করতে পারে। আমার রুমে পেশেন্ট ঢুকলো, আমি দেখলাম শর্ট স্ট্রেচার, অথবা পেশেন্ট ঢুকলো, পেটটা দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটা অনেক বড়, তারপরে আলট্রাসনোগ্রাম বা পারেক্টাল ফাইন্ডিংসে ম্যাল পজিশন পেলাম, তাহলে আমার মাথায় রাখতে হবে এই পেশেন্টের লেবারটা প্রলং হওয়ার ঝুঁকি আছে, সেখান থেকে অবস্ট্রাকটেড লেবার হতে পারে। তাহলে আমি আগে থেকে ব্যবস্থা নিলাম, পেশেন্টকে কাউন্সিলিং করে রাখলাম, অ্যান্টিনেটাল কেয়ারটা প্রপার মেনটেন করলো সে, সেভাবেই অবস্ট্রাকটেড লেবার আগে থেকে একটা অ্যাজাম্পশন করা গেল। ইন্টারনেটালের ক্ষেত্রে কি ইন্টারনেটালে গিয়ে পেশেন্ট লেবার স্টার্ট হয়ে গেছে, তাহলে আমি পেশেন্টকে এখন সুপারভিশনে রাখবো, কন্টিনিউয়াস মনিটরিং করব। আমার আগেই তো সাসপেক্ট করা ছিল, তাহলে আমি এখানে কি লিখবো, যে কন্টিনিউয়াস লেবার মনিটরিং, ডেফিনেটলি ইউজ অফ পার্টোগ্রাফ, অবলিক দিয়ে আপনারা লেবার কেয়ার গাইডটাও লিখতে পারেন, টার্মটা যে আপনি জানেন সেটা জানানো গেল। এছাড়া প্রলং ইন্টারভেনশন, প্রলং লেবার যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে আমি টাইমলি ইন্টারভেনশন করব। তো এটা প্রিভেনশনের উপায় শেষ। 1 নম্বর, হোয়াট উইল বি হার অবস্টেট্রিক ম্যানেজমেন্ট? আচ্ছা, ম্যানেজমেন্ট অবস্ট্রাকটেড লেবারের একটা জেনারেল ম্যানেজমেন্ট, একটা অবস্টেট্রিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টটা জানতে চাইনি, জানতে না চাইলে আমি ওখানে বসে বসে কিন্তু ভুলেও জেনারেল ম্যানেজমেন্ট লিখবো না। 2 নম্বরের আনসার আমি অবস্ট্রাকটেড যে লেবারটাই, অবস্টেট্রিক লেবারটাই হাইলাইট করব, লিখতে পারি ম্যানেজমেন্ট অফ অবস্ট্রাকটেড লেবার comprised of both general and specific, that is obstetric management. তো অবস্টেট্রিক ম্যানেজমেন্টের আন্ডারে কি আসবে, প্রথমেই মাথায় রাখতে হবে একটা ব্যালেন্সড অ্যাপ্রোপ্রিয়েট জুডিশিয়াস ডিসিশন নিতে হবে, যাতে এটা বেস্ট মেথড হয় অবস্ট্রাকশনটা রিলিভ করার এবং মাকে হ্যাজার্ড থেকে বাঁচানো। এখানে আমার ওয়েট এন্ড সি করার কোনো সুযোগ নাই, ফার্দার অক্সিটোসিন ড্রিপ দিয়ে আর একটু দেখারও কোনো সুযোগ নাই, এটা মেনশন করতে হবে। এবং অবশ্যই আমি রাপচার অফ ইউটেরাস এটা এক্সক্লুড করবো, অলরেডি রাপচার হয়ে গেছে কিনা। আচ্ছা, এগুলো চেক করলাম, এরপরে আমি ভ্যাজাইনাল ডেলিভারিতে আসব। বেশিরভাগ অবস্ট্রাকটেড লেবারের ক্ষেত্রে এটা সাধারণত নেগলেক্টেড
বা অবস্ট্রাকটেড লেবার, তো এ ধরনেরই হয়। ওগুলাতে দেখা যায় যে বাচ্চা বড় ছিল, হয়তো বাচ্চাটা মারা গেছে, বেবি ডেড থাকে, সেক্ষেত্রে ডিস্ট্রাকটিভ অপারেশন হচ্ছে বেস্ট চয়েস অবস্ট্রাকশন রিলিভ করার জন্য। আর যদি বেবি অ্যালাইভ থাকে, হেডটা লো ডাউন থাকে, এবং আমি দেখি যে ভ্যাজাইনাল ডেলিভারি করতে গিয়ে এটা রিস্কি না, মানে মারাত্মক বা থার্ড ডিগ্রি পেনিয়াল টিয়ার হওয়ার ঝুঁকি নেই, তখন আমি ফোরসেপস এক্সট্রাকশন করতে পারি। এবং ডেলিভারি কমপ্লিশন হওয়ার পরে, প্লাসেন্টা রিমুভ হওয়ার পরে অবশ্যই অবস্ট্রাকটেড লেবারের আমাকে দেখতে হবে, জেন্টাল ট্র্যাক্ট ভালো করে এক্সপ্লোর করতে হবে ফর এনি টিয়ার অর ইউটেরাইন রাপচার। আচ্ছা, এই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন এটা কখন? যদি আমার আর্লি ডায়াগনোসিস হয়ে যায়, প্রলং থেকে অবস্ট্রাক্টেড হয়ে যাওয়ার সাথে সাথেই আমি ডায়াগনোসিস কনফার্ম করে ফেলেছি এবং ফিটাল কন্ডিশন যথেষ্ট ভালো আছে, তাহলে সিজারিয়ান সেকশন গিভ দ্য বেস্ট রেজাল্ট। পোস্ট অপারেটিভ গুড কেয়ার এবং ফলো আপ খুবই জরুরি। ক্যাথেটার রিটেনশন, এটার অ্যাডভাইস রাখতে হবে আমাকে, ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফিস্টুলা প্রিভেন্ট করবে। তাহলে হোয়াট উইল বি হার অবস্টেটিক ম্যানেজমেন্ট? এটা হচ্ছে মোটামুটি অবস্টেটিক ম্যানেজমেন্টের আনসার। Question 4. As 26 years old lady with the complaints of lower abdominal pain and lower abdominal and back pain for more than several hours. She is multigravid and with history previous, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এগুলো পরে কারেকশন করে দেওয়া হবে। হিস্ট্রি অফ প্রিভিয়াস টু নর্মাল ডেলিভারিজ। What are the causes of prolonged labor? First stage, and what will be the treatment facilities for prolonged first stage? আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট স্টেজ প্রলং লেবার। হ্যাঁ, এখানে কজ কি আমরা জানি, ফল্ট ইন দ্য পাওয়ার। পাওয়ারের মধ্যে যদি হয় দুই রকম, একটা হচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া আর একটা হচ্ছে ইনকোঅর্ডিনেটেড ইউটেরাইন কন্ট্রাকশন। ফল্ট ইন দ্য প্যাসেজ যদি হয়, কন্ট্রাক্টেড পেলভিস, সার্ভাইকেল ডিস্টোসিয়া, পেলভিক টিউমার, ফুল ব্লাডার, মানে উপরের দিকে যা হবে আর কি। হ্যাঁ, ফার্স্ট স্টেজে মানে হচ্ছে তখনও পেলভিসের ডিপে ঢুকে নেই। ফল্ট ইন দ্য প্যাসেঞ্জার যদি হয়, তাহলে ম্যালপজিশন, ম্যালপ্রেজেন্টেশন, অথবা কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ফিটাস, দ্যাট ইজ হাইড্রোকেফালাস। এটুকু লিখলেই যথেষ্ট। হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস ফর প্রলংড ফার্স্ট স্টেজ? 4B। এটা হচ্ছে প্রলংড ফার্স্ট স্টেজে খুব বেশি হচ্ছে যে আমার কিছু না, অবজার্ভ করব পেশেন্টকে। এটা আমি ক্লাসে বলেছিলাম, ক্লাসে নিয়েছিলাম এটা, লেটেন্ট ফেজ বা প্রলংড ফার্স্ট স্টেজ। প্রলং ফার্স্ট স্টেজ হচ্ছে ফার্স্ট স্টেজকে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস কি কি আছে? ফার্স্ট স্টেজ লেবার কনসিডার্ড প্রলং যখন হচ্ছে ডিউরেশন ইজ মোর দেন 12 আওয়ার্স এবং সার্ভাইকেল ডাইলেটেশনের রেটটা লেস দেন 0.5 সেন্টিমিটার পার আওয়ার ইন এ প্রাইমি and 0.5 to 1.3 centimeter per hour in a multi. Rate of descent of the presenting part less than 1 centimeter in primi and less than 2 centimeter hour in a multi. এভাবেও দিতে পারি। এরপরে হচ্ছে পাটোগ্রাফ অথবা লেবার কেয়ার গাইড দিয়ে মেনটেন হবে। সার্ভিক্স নতুন দত্তে তো 5 সেন্টিমিটার বলছে, তারপর আমরা এখনো 4 সেন্টিমিটারে স্টিক টু আছি আর কি। আচ্ছা, সার্ভাইকেল ডাইলেটেশন হলো, এরপরে হচ্ছে এখানে আমার হচ্ছে প্রলং ফার্স্ট স্টেজ। হ্যাঁ, প্রলং ফার্স্ট স্টেজ হলো, আমি সেখানে ভালো মতো অ্যাসেস করলাম এবং হচ্ছে এটা মেনটেন করলাম। পার্টোগ্রাফ, খুব ওয়েল পার্টোগ্রাফ ফিল আপ করলাম এবং পার্টোগ্রাফ ফিল আপ করতে গিয়ে আমি যদি দেখি যে আমার আস্তে আস্তে লাইনটা অ্যাকশন লাইনের দিকে চলে যাচ্ছে, তার মানে লেবার প্রলংড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি তখন হচ্ছে সিজারিয়ান সেকশন বলে ফেলবো না, আমরা হচ্ছে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করবো।
এবং করে লাইকার কালার দেখে ফিটাল হার্টবিট, সিটিজি এসবের মাধ্যমে মনিটরিং করে আমি হচ্ছে অগমেন্ট করতে পারি। অগমেন্ট করে দেখতে পারি যে লেবার প্রোগ্রেস করে কিনা। যদি প্রোগ্রেস করে তাহলে হচ্ছে আমি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করব এবং কাটশট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার করার একটা প্ল্যান থাকবে ফোর্সেপ অথবা ভেন্ট্রাস ডেলিভারির মাধ্যমে। আর যদি হচ্ছে যে রাপচার মেমব্রেনের 2 ঘন্টার ভিতরেও ডেলিভারি না হয় তখন আমি সিজারিয়ান সেকশন হবে আমার চয়েস। Question 5. 31 years lady comes to your hospital with the complaints of ruptured membrane followed by এটা হ্যান্ড না, এটা কোশ্চেনটা হবে হচ্ছে কর্ড প্রোলাপস। এটা কোশ্চেনটা ভুল গিয়েছে। হ্যান্ড প্রোলাপস নিয়ে যারা আনসার করেছেন আমরা মার্কস দিব তাদেরকে। কোশ্চেনটা বেস ছিল কর্ড প্রোলাপসের উপরে। হ্যান্ড প্রোলাপস মিড টার্মে আসার কোশ্চেন না। হ্যাঁ, হ্যান্ড প্রোলাপস একটা ক্রিটিক্যাল ইমার্জেন্সি। আচ্ছা, এখানে হচ্ছে কোশ্চেনটা, হোয়াট উইল বি দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল ইজ টু বি গাইডেড, এবং ইফ বেবি লিভিং হোয়াট উইল বি ইউর নেক্সট স্টেপ। ম্যানেজমেন্ট প্রোটোকল কি? ম্যানেজমেন্ট প্রোটোকল ইজ টু বি গাইডেড বাই বেবি লিভিং অর ডেড। হ্যাঁ, মানে কিসের উপরে আমি আমার ম্যানেজমেন্ট প্রোটোকলটা সাজাবো? প্রথম কথা হচ্ছে বেবি বেঁচে আছে, ফিটাস বেঁচে আছে না মারা গেছে। নাম্বার 2, ভায়াবিলিটি অফ দ্য বেবি। বেঁচে থাকলেও সেটা মানে কোনো মতে বেঁচে আছে, বের হওয়ার পরে নাই হয়ে যাবে এরকম, নাকি হচ্ছে যে ভায়াবিলিটির চান্স কিরকম আর কি। আর ডিগ্রি অফ ডাইলিটেশন অফ দ্য সার্ভিক্স, এটার উপরেও ডিপেন্ড করবে। আচ্ছা, এই তিনটা লিখলেই 2 মার্কস। আনসার বি হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, ডেফিনিটিভ ট্রিটমেন্ট জানতে চাচ্ছে যদি বেবি লিভিং হয় সেক্ষেত্রে। সেক্ষেত্রে ডেফিনিটিভ ট্রিটমেন্ট সিজারিয়ান সেকশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন কেস অফ ম্যাচিউর অ্যান্ড অ্যালাইভ বেবি। আর ইমিডিয়েট সেফ ভ্যাজাইনাল ডেলিভারি আমি তখনই করতে পারবো যদি হেড আমার এঙ্গেজ হয়। এছাড়া হচ্ছে যে মানে এছাড়া ভ্যাজাইনাল ডেলিভারি আরো করা যায় যদি হচ্ছে, এটা দেখি একটু, হুম, এখানে ডেফিনিটিভ ট্রিটমেন্ট সিজারিয়ান ডেলিভারি। হ্যাঁ, বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে সাফিসিয়েন্ট ম্যাচিউর এবং অ্যালাইভ যদি বেবি হয়। আর অ্যাবডোমিনাল ইনসিশন মানে হচ্ছে সিজারিয়ান সেকশন যদি করতে হয়, সিজারিয়ান সেকশনের আগে আমি আবার একবার জাস্ট বিফোর ফিটাল হার্ট রেট আবার হচ্ছে চেক করে নিব, যাতে আননেসেসারিলি একটা ডেড বেবির জন্য আমাকে সিজার করতে না হয়। হেড যদি এঙ্গেজ হয় তাহলে ইমিডিয়েট সেভ ভ্যাজাইনাল ডেলিভারি পসিবল হতে পারে, ইজ কমপ্লিটেড বাই ফোর্সেপ ভেন্টোস or maybe ideal incision. It takes a longer time. Vaginal delivery allows when the fetus is pre-viable or dead. Pre-viable মানে হচ্ছে একদম খুব খারাপ ভাবে বেঁচে আছে, হ্যাঁ, অথবা হচ্ছে যে মারা গেছে, তখন ভ্যাজাইনাল ডেলিভারি করলাম। যদি যেখানে ভ্যাজাইনাল মানে ইমিডিয়েট সেই ভ্যাজাইনাল ডেলিভারি পসিবল না, তখন আমার টার্গেট হবে যে সিজারিয়ান সেকশন সেন্টারে বা সিজারিয়ান সেকশন করা পর্যন্ত পেশেন্টকে হচ্ছে যে বাচ্চাটাকে সাপোর্ট দেওয়া। সেক্ষেত্রে আমি ফার্স্ট এইড ম্যানেজমেন্ট দিব, কর্ডে প্রেসার দিব, যাতে হচ্ছে যতক্ষণ অ্যাসিস্টেড ডেলিভারি বা ইকুইপড হসপিটালে সে না পৌঁছালো, অক্সিটোসিন ড্রিপ যদি চলতে থাকে সেটা বন্ধ করব, মাকে ফ্লুইড দিব, অক্সিজেন দিব, যাতে হচ্ছে ফিটাল ডিস্ট্রেসটা কমানো যায়। এবং হচ্ছে প্রয়োজন হলে আমি ব্লাডার ফুল করে কর্ডটা যাতে রিটেইনড হয়ে থাকে, আরো মোর প্রলাপস হতে না পারে, 400 থেকে 700 ml ইউরিন আমি ক্যাথেটার দিয়ে পুশ করে বেলুন ইনফ্লেট করে আমি হচ্ছে যে ব্লাডারটাকে ফুলাই ফেলবো।
আচ্ছা, তারপর সিজারিয়ান সেকশনের আগে আমি ব্লাডার আবার এমটি করে দিব। এছাড়া হচ্ছে প্রেজেন্টিং পার্ট এবং কটকে আমি লিফট করে রাখতে পারি, গ্লাভস গ্লাভস পরা হাতে ভ্যাজানাতে, মানে পারভেজানালি, মানে প্রেজেন্টিং পার্ট অফ দ্য কটটাকে লিফট করে রাখলাম ডেফিনিটিভ ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত। এরপরে হচ্ছে এক্সাজারেটেড অথবা এলিভেটেড সিমস পজিশনে রাখলাম মাকে, আন্ডার দ্য হিপ এবং থাইয়ে, একটা বাটকের নিচে একটা হচ্ছে বালিশ বা পিলো বা ওয়েজ দিয়ে। এছাড়া টেন্ডেলিং বার অর চেস্ট পজিশনও মেনটেন করতে পারি, কিন্তু এটা পেশেন্টের জন্য একটু হচ্ছে যে আহ, মানে ইরিটেবল আর কি, সেজন্য এটা বেশি করা হয় না। এছাড়া হচ্ছে কর্ডটাকে ভ্যাজানাতে রিপোজিশন করব, যাতে এক্সটার্নাল এয়ারের সংস্পর্শে এসে ভেসোস্পাজম হওয়ার ঝুঁকি কমে যায়, ইরিটেশন না হয়। আর যদি বেবি ডেড, এরকম আমাকে কোশ্চেনটা দিয়েছে বেবি লিভিং, তাহলে আমি ওখানে ডেডের কথা বলতেই যাব না। কিন্তু তারপরে জেনে রাখার জন্য, যদি ডেলিভারি মানে বেবি ডেড হয়, তাহলে ডিস্ট্রাকটিভ অপারেশন বা অন্য কিছু ওয়েট করতে হবে স্পন্টেনিয়াস ভ্যাজিনাল ডেলিভারি হওয়ার জন্য। এই হচ্ছে আমাদের আনসার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? 5টা এসিকিউ এবং 10টা এসবিএ। এটা হার্ড কপি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে শোনার জন্য। পরীক্ষাটা আপনারা দিয়ে দিন।